টকঝাল মিষ্টি প্রশ্ন সবসময় টকঝাল মিষ্টি হয়। এবং এই অডিওটা যেটা আমি করতে চলেছি এটা ইস্টবেঙ্গল সংক্রান্ত, এবং এর আধারটা হচ্ছে একটা প্রশ্ন যেটা আমি দেখছি আহ, কিছুক্ষণ আগে। আজ কোনো এক ফ্যান ইউটিউবে কমেন্টে লিখেছেন, তো দেখে ভালো লাগছে যে মানুষ প্রশ্ন করতে শুরু করেছে। দেখুন, প্রশ্ন করা খুব দরকার, গালমন্দ না করে প্রশ্ন করুন। আমি প্রশ্নটা প্রথমে কোট করছি, মানে পুরোটা না, যেটা রেলিভেন্ট অংশ সেটা করছি। আম, কিন্তু দাদা, আমাদের কর্মকর্তারা আদৌ কি সাপোর্টারদের কষ্টের কথা ভাবনা চিন্তা করেন বা ভাবেন? ক্লাবকে বাঁচিয়ে ক্লাবের নাম্বার 9টা সেট করাচ্ছেন। সাকসেস কতটা দিয়েছেন? আপনাকে একটা কোশ্চেন করছি। বিগত 12 বছর ধরে আমাদের বড় কোনো সাকসেস নেই। এখন যদি আপনি বলেন টিমটা সেট হওয়ার জন্য ধৈর্য ধরতে, তাহলে চুপ করে থাকা যায় কি? ইস্টবেঙ্গল টিম চ্যাম্পিয়নশিপের জন্য লড়াই করতে পারছে না টাকার অভাবে, এটা মেনে নিতে খুব কষ্ট হয়। তো একাধিক প্রশ্ন আছে, কিছু কমেন্ট আছে, এর মধ্যে কিছু প্রশ্ন আছে। তা আমি চেষ্টা করবো এটা নিয়ে আলোচনা করার, কারণ এই আলোচনাগুলো করা খুব দরকার আছে। দেখুন, এই যে ম্যাক্সিমাম ইস্টবেঙ্গল ফ্যান কী করে, এ কে কোথায় কোন প্লেয়ার আসতে পারে, যেতে পারে, কোন পোর্টাল আগে লিক করলো, সেই নিয়ে আবার অনেক রেকমেন্ডেশন শুরু হয়েছে, এরা খুব নির্ভরযোগ্য, এরা এই। এবার কেন নির্ভরযোগ্য সেটা বিভিন্ন কারণ আছে। কেউ ধরুন ক্লাবের কোনো কর্মকর্তার খুব ঘনিষ্ঠ, কেউ ধরুন ইমামির কোনো কর্মকর্তার খুব ঘনিষ্ঠ, কেউ ধরুন এজেন্টের খুব ঘনিষ্ঠ। এইগুলো হচ্ছে বেসিক এভিডেন্স বা লজিক, কেন এ বেশি নির্ভরযোগ্য, ও বেশি নির্ভরযোগ্য। আচ্ছা, ধরে নিলাম কেউ ভীষণ নির্ভরযোগ্য, তো তার থেকে আপনি কী জানতে পারছেন? অমুক প্লেয়ারটা সই করাচ্ছে ইস্টবেঙ্গল ক্লাব। তো আপনি, সে যদি নাও জানায়, দুদিন বাদে তো একই খবর জানতে পারবেন। আপনার নলেজটা কি বাড়ছে, বা আপনার ক্লাবের কি পরিবর্তন হচ্ছে, বা ইস্টবেঙ্গলের? দুদিন আগে আপনি ধরুন জানলেন যে অমুক প্লেয়ারটা সই হলো, তো দুদিন বাদেই নয় জানবেন। আপনার বিশাল কিছু জ্ঞান বাড়ছে না, ও একটুখানি দুদিন আগেই যা জানলেন বা একদিন আগে জানেন, এখন একদিন হয়ে গেছে, লোকে টোকাটুকি করে একদিন আগে। তার চেয়ে কিছু বেসিক প্রশ্নগুলো করা খুব জরুরি। কেননা তাতে করে শুধু যে আপনার ব্যক্তিগত উন্নতি হবে জীবনে তা নয়, আপনার ক্লাবেরও উন্নতি হতে বাধ্য। আজকেই কয়েক ঘন্টা আগে আমি চেন্নাইতে একটা ছেলেকে ফোন করেছিলাম। ছেলের সঙ্গে আগে আমি কাজ করেছি, তাই বোঝার চেষ্টা করছিলাম সে এখন কীরকম কাজ করছে, মানে ভবিষ্যতে তাকে ব্যবহার করা যায় কি না বিভিন্ন কাজে। তো বিশদে যাচ্ছি না, তো তাকে আমি জিজ্ঞেস করলাম, তুই এই মুহূর্তে কী কাজ করছিস? তুই বললি, ইংরেজিতে কথা বলেছি, কিন্তু মানে টোনটা ওরকম, মানে আমি যার সাথে কাজ করি বেশ চেষ্টা করি ক্লোজলি কাজ করার। তো বললো আমি এইটা করেছি। তো তাকে আমি প্রশ্ন করতে শুরু করলাম। তো দেখা গেল যে অনেক কিছুরই ও কারণ জানে না। তাই বললাম, ভাই এটা খুব দরকার যে তুমি কি করছো আর কেন করছো। যেই কাজই তুমি করো না কেন, কি করছো এবং কেন করছো সেইটুকু জানা তোমার উচিত, তোমার অধিকার। অধিকারের থেকেও ভীষণ গুরুত্বপূর্ণ হচ্ছে উচিত, নয়তো তুমি কোনোদিনই গ্রো করবে না জীবনে। এইবার আসা যাক ক্লাব বাঁচানো, নবম স্থান। ক্লাব বাঁচানো কি দরকার? অবশ্যই দরকার। যেমন অনেকে বলে যে আপনার ঘরে আগুন লেগেছে, আপনি কি করবেন? বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, কি বাইরে বরফ পড়ছে, আপনার ফার্স্ট প্রায়োরিটি হবে আগুন থেকে বাঁচা। আপনি দেখবেন যে কোনো বড় অফিসে যান বা যে কোনো জায়গায়, সেখানে যদি একটা ফায়ার গাইডেন্স থাকে যে আগুন লাগলে কি করতে হবে, বলবে সবার আগে আপনি বেরিয়ে যান, প্রাণটাকে রক্ষা করুন। তারপর বাকি প্রশ্ন। সেরকমই আপনার ক্লাবের ওপর যখন একটা নোংরা আগ্রাসন হয়েছিল, তখন প্রাথমিক ডিউটি ছিল ক্লাবটাকে বাঁচানো। তারপরে আপনি কি করছেন সেটা ইম্পর্টেন্ট। মানে আপনি বাঁচিয়ে দিয়েছি বলে যে আপনার 7 খুন মাফ, মানে আগামী 10 বছরের জন্য মাফ, তা নয়। আপনি বাঁচিয়েছেন, তার জন্য আপনাকে সার্টিফাই করা হলো। তার মানে এই নয় যে আগামী 10 বছর ধরে আপনি উল্টোপাল্টা কাজ করতে পারেন, যে ইউ আর সার্টিফাইড টু ডু ননসেন্স ফর দ্য রিমেনিং 10 years, ফর দ্য আপকামিং 10 years, জাস্ট বিকজ ইউ ডিড আ গ্রেট ওয়ার্ক। একজন ডাক্তার ধরুন আপনার প্রাণটা বাঁচিয়েছে, তার মানে এই নয় যে
1 বছর বাদে সে আপনার প্রাণটা কেড়ে নিতে পারে, বা আপনার পরিবারের সাথে খারাপ ব্যবহার করতে পারে। ঠিক আছে? এবার যে টাকার জন্য ইস্টবেঙ্গল ভালো রেজাল্ট করছে না, ঠিক, কিন্তু পুরোটাও ঠিক নয়। আপনি নিজেই ভাবুন না, আপনি যখন একটা ধরুন বিচার হয়, যদি ঠিকভাবে একটা বিচার হয়, তখন জাজের কি কাজ হয়? একদম শূন্য থেকে সবাইকে বিচার করা, মানে একদম এভিডেন্স, আর্গুমেন্ট একদম শূন্য থেকে শুরু করা। তা আপনি ভাবুন, আপনি দেখুন, ভুলে যান কে আপনার কাছে ঈশ্বর, কে আপনার কাছে মানে দস্যু, ভুলে যান। এই বছর আপনি ইস্টবেঙ্গলের পারফরমেন্সটা দেখুন আইএসএলে। ইস্টবেঙ্গলের থেকে ওপরে রয়েছে পাঞ্জাব, যারা কিনা আই লিগ থেকে উত্তীর্ণ একটা টিম, খুবই লো বাজেটের টিম, তারা ইস্টবেঙ্গলের থেকে ওপরে ফাইনালি থেকে গেছে। তো এইটা নিয়ে কি আপনার প্রশ্ন করা উচিত নয়? কী করে একটা পাঞ্জাবের মতন টিম ইস্টবেঙ্গলের থেকে বেটার রেজাল্ট করলো আইএসএলে? অনেক কিছু আছে যেটা আপনার হাতে, কিছু জিনিস আছে যেটা আপনার হাতে নয়, কিন্তু অনেক জিনিসই আছে যেটা আপনার হাতে। এই যে আগের মরশুমে ক্লেটন বাজে পারফর্ম করলো, মানে এই কারেন্ট মরশুমে, তো এইটা তো আমি 1 বছর আগেই বলে দিয়েছিলাম। আমি নয়, আমার মতন আরও কিছু ইস্টবেঙ্গল ফ্যান, যেখানে আমি লেখালেখি করি, 1 বছর আগেই বলেছিলাম। সেটা নিয়েও কেউ কেউ হইচই করেছিল, কেন বলছে। তো একটু না ঠান্ডা মাথায় ভাবতে হয়, মানে প্রফেশনালিজম, আপনার মাইন্ডসেটটাকে, আপনার অ্যাটিটিউডটাকে প্রফেশনাল করতে হবে। আপনি জীবনে টাকা নেন কি না নেন, আমি তো ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত নই, ইস্টবেঙ্গল জাস্ট ফ্যান, তাই এইসব বলা। আমার পেশার সাথে ফুটবলের কোনো সম্পর্কই নেই, কিন্তু আমার মতন এরকম অনেক ফ্যান আছে, বিভিন্ন দেশে রয়েছে। আমি যেখানে লেখালেখি করি সেখানে ভারত থেকেও যেমন লেখে, অনেক আছে যারা ইউএসএতে থাকে, বিভিন্ন জায়গায় থাকে, তাহলে কেউই ফুটবলের সঙ্গে যুক্ত নয়। একটাই কানেকশন, একটাই বন্ড, ওই ছোটোবেলা থেকে ইস্টবেঙ্গল ফ্যান, তাই বলা। তো এই যে এই ব্যাপারটা, যে চিন্তাভাবনা করাটা খুব দরকার আছে, যে ঠিক আছে আপনার কাছে দারুণ অর্থ নেই, কিন্তু আপনার মস্তিষ্কটা তো আপনার হাতে রয়েছে। যে ক্লেটনকে আপনি আগের মরশুমে কেন নিয়েছিলেন? আগের মরশুমে নিয়েছেন, এই মরশুমের জন্য আবার সই করেছে, জানি না এই মরশুমে ওকে আইএসএলের জন্য নিয়েছে নাকি এএফসির জন্য নিয়েছে, কিন্তু আমার মনে হয় যে এএফসির জন্য নেয়, সেখানেও আপনি যদি 1 কোটিও নষ্ট করেন, 1 কোটিও মানে ব্যয় করেন রাদার, সেটা নষ্ট টাকাটা ক্লেটন খাতে, ওইটা আপনার ওয়েস্টেজ অফ মানি। আপনি কেন করবেন সেই অর্থ অপচয়? আপনার কখনোই করা উচিত নয়। মানে ধরুন, আমি তো ভারতের ছেলে, তো ধরুন যখন একসময় ভারতে চাকরি করতাম, তো ভারতের লেভেলে মাইনে পেতাম, তবে বিদেশেও, মানে এমন তো হয়নি যে আমি ভারতে যখন চাকরি করতাম মানে আমি টাকা ওড়াতাম না, বা বিদেশে এসে টাকা ওড়াচ্ছি। এটা একটা মাইন্ডসেট, মানে যে ওড়ায় সে গরিব অবস্থাতে ওড়ায়, যে ওড়ায় না সে কোনো অবস্থাতেই ওড়ায় না। আপনার তো টাকা ওড়ানোই উচিত নয়। আপনার কাছে যদি অঢেল টাকা থাকে, তো আপনি আশপাশে ছোটো ক্লাব থেকে সাহায্য করুন। যদি ধরলাম ইস্টবেঙ্গলের কাছে প্রচুর অর্থ আছে, সেই অর্থ দিয়ে আপনি কেন ক্লেটনদের মতন লোকদের নেবেন? আপনি দরকার হলে সেই অর্থ আপনার আশপাশে ছোটো ছোটো ক্লাবদের দিন। সিএফএল এরকম প্রচুর ক্লাব আছে, ফুটবলের সেবা করুন। ফুটবলের জন্য তো আজ ইস্টবেঙ্গল। তো এই ব্যাপারগুলো কিন্তু আপনার হাতে রয়েছে, আপনার নিজের হাতে রয়েছে। কিছু কিছু ব্যাপার আপনাকে একটু বুদ্ধি করতে হবে, যে ওই ওই জমানা নেই এখন। ইস্টবেঙ্গল ক্লাব কর্তাদের এই যে বলছে না, এরা কি ভাবে না, সমর্থকদের কথা ভাবে না, এটাও না পুরোটা ঠিক নয়। আপনারা যদি ইস্টবেঙ্গলের ক্লাব কর্তাদের ইতিহাস দেখেন, এরা প্রায় প্রত্যেকেই কিন্তু ছোটোবেলায় ইস্টবেঙ্গলের ফ্যান ছিল। আপনারা অনেকেই নিতুকে গালমন্দ করবেন, আমিও ওর বেশিরভাগ কাজেই সন্তুষ্ট নই, ভুল ত্রুটি ধরি, কিন্তু ধরুন এই নিতু বা আপনি যে কোনো কর্মকর্তার কথা ধরবেন, এরা কিন্তু ছোটোবেলা থেকে ইস্টবেঙ্গলের ফ্যান, মানে আপনার আমার মতন ফ্যান। তারপর ঘটনাচক্রে তারা ক্লাবের সাথে জড়িত হয়েছে। সুতরাং এরা যে কথাটা বলে যে ফ্যানদের খালি দুঃখ হয়, আমাদের হয় না, এটা ঠিক নয়। একদম ঠিক কথা বলে, কেননা বেসিক্যালি এরা কিন্তু শুরু থেকে ফ্যান, তারপর অফিসিয়াল হয়েছে। তারা দুঃখ পাচ্ছে, কিন্তু সেখান থেকে বেরোতে গিয়ে তারা নিজেরাও বেরোতে পারছে না, আপনাকেও বার করতে পারছে না, বা আমাকেও বার করতে পারছে না এই সমস্যা থেকে। তার কারণটা কি? কারণটা বুঝতে হবে। সব কিছুর পেছনে একটা কারণ আছে। আমি যে ওই চেন্নাইয়ের ছেলেটাকে বললাম না, যে ভাই তুই যাই করিস, তার পেছনে তো একটা কারণ আছে। কেন একটা জিনিস করছিস, তোকে ক্লায়েন্ট কেন একটা জিনিস করতে দিয়েছে, নিশ্চয় তার পেছনে একটা কারণ আছে। কারণটা বোঝা খুব দরকার।
ওই গাতিয়ে গুতিয়ে আপনি একটা কেরানির মতন কাজ করলেন বা চাপরাশির মতন চা নিয়ে আয়, কফি নিয়ে আয়, ওরকম কাজ করবেন না। তো এবার যেটা বলছি, এই যে এদের কি সমস্যাটা, এরা একসময় ওই জলসাগরের মতন ছিল, মানে একচেটে এদের আধিপত্য ছিল ইস্টবেঙ্গল মোহনবাগানের। সবচেয়ে বেশি বাজেট ছিল, যা মনে আসতো সব প্লেয়ারদের নিয়ে নিত, তিনখানা হয়তো রাইট উইঙ্গার নিয়ে নিল, এরকম মানে যা হয়, মানে আপনার যদি আপনার পকেটে অর্থ থাকে আর আপনার যদি ক্ষমতা থাকে, আপনি তো ওরকমই কোনো একটা কাজ করবেন, যেটা ধরুন অনেকটা সুপার জায়েন্ট করছে এই মুহূর্তে। কিন্তু যখন পরিস্থিতি বদলে যায়, তখন কিন্তু আপনাকে নিজেকে একটু অ্যাডাপ্ট করতে হবে। ডারউইনের অ্যাডাপশন আছে না, থিওরি অফ ইভলিউশন। ইভলিউশন মানে কি, আপনি অ্যাডাপ্ট করছেন, জেনেটিক্যালি নিজেকে অ্যাডাপ্ট করছেন, সেটাই এভলিউশন। এভলিউশন মানে কি, ইজ আউটকাম অফ অ্যাডাপ্টেবিলিটি অফ আ পার্টিকুলার স্পিসিস। জিনটা অ্যাডাপ্ট করছে, তার আউটকাম হচ্ছে এভলিউশন। তা আপনাকেও কিন্তু করতে হবে, এবং এইটা আপনার নিজের হাতে রয়েছে। আপনাকে ভাবতে হবে আপনার কাছে কতটা অর্থ আছে। একদমই কম অর্থ তাও নয় কিন্তু। ইস্টবেঙ্গলের থেকে অনেক কম বাজেট নিয়ে চেন্নাই, পাঞ্জাব, এরা ইস্টবেঙ্গলের ওপরে ফাইনালে থেকেছে। আইএসএল যে ফাইনাল স্ট্যান্ডিংয়ে চেন্নাই তো কোয়ালিফাইও করেছে। তো এগুলো আপনার ভাবতে হবে। ইস্টবেঙ্গলের বাজেট যা মনে হচ্ছে আগের বছরের থেকে বাড়বে, মানে মিডিয়া সূত্রে যা আমরা দেখতে পাচ্ছি, জানতে পারছি। তারপরেও আপনার মস্তিষ্কটা কিন্তু আপনাকে অ্যাড করতে হবে। আপনাকে এটা ভাবতে হবে, আপনার প্রতিপক্ষের হাতে টাকা আছে, কিন্তু ওদের মেধা হচ্ছে টিপিক্যাল মারোয়ারি মেধা, দারুণ ফাটাফাটি মেধা নয় কিন্তু। ওদের যারা ইনভেস্টার, তাদের ব্যবসা কিন্তু মোটামুটি বাংলায়, তারা ভারতেও দাপিয়ে ব্যবসা করতে পারছে না, বিদেশ তো দূরে দূরে রাখুন। সুতরাং ওয়ার্ল্ড ক্লাস মেধা কিন্তু তাদেরও নেই। প্রবলেম হচ্ছে আপনার মেধাটা ওদের থেকেও কম, কিন্তু মানুষ চাইলেই নিজেকে বদলাতে পারে, এই নিতুরাই পারে। আপনাকে একটু ঠিকঠাক করে ভাবতে হবে। এই যে আমি শিওর যে আপনারা যারা যারা শুনছেন, তাদের মধ্যে অনেকেরই হয়তো ভাবনা চিন্তা উন্নতি হচ্ছে, পার্সোনাল লেভেলেও আপনার উন্নতি কিন্তু হতে বাধ্য। তো আপনাকে এটা ভাবতে হবে, সবসময় আবেগ দিয়ে ভাবলে হবে না, যে আমার কী কী প্রবলেম ছিল, কী কী আমি সলভ করতে চাই। আমার আগের অডিওটাতে আমি বললাম যে আগের বছরে স্টিফেন চলে যাওয়ার পর আমরা রিয়েলাইজ করলাম যে আমাদের রাইট উইং হাফ নেই, আমাদের লেফট উইং হাফটা স্ট্রং, মাহেশ আছে। তো রাইট উইং হাফে আমাদের একটা ভালো প্লেয়ার দরকার ছিল, কিন্তু আমরা কী করলাম, আমরা নান্দাকে নিয়ে এলাম, যে কিনা এস্টাবলিশ লেফট উইং হাফে। তারপর নান্দা মাহেশকে নিয়ে নাজেহাল হলো কোচ সারা মরশুম জুড়ে, ভেবেই পেল না কাকে কী খেলাবে। ডান দিক বা দিক মাঝ করতে করতে দুজনেরই খেলাটা 12টা বাজালো। তো আপনাকে ভাবতে হবে এই মুহূর্তে আপনার যে বাজেট আছে সেই অনুযায়ী, আর আপনার যা যা গ্যাপস রয়েছে বা টিমের ডিফেক্ট রয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনাকে হায়ারিং করতে হবে। আপনার ফ্যানরা সমস্ত সমর্থকের কথা শুনে নাচবেন না। আপনাদের মধ্যে কিন্তু এমন অনেক সমর্থক আছে যারা বিভিন্ন এজেন্টের হয়ে কাজ করে। তারা বলে এই প্লেয়ারটা ভালো, ওই প্লেয়ারটা ভালো, তার কারণ তার সাথে তার একটা ব্যবসায়িক লেনদেন আছে সেই প্লেয়ারটার সাথে, সরাসরি না হলে প্রত্যক্ষভাবে, কেননা সে ধরুন বিভিন্ন এজেন্টের হয়ে কাজ করছে। তো আপনার কিন্তু প্রত্যেকটা কাজকে বা ডিসিশনকে চ্যালেঞ্জ করতে হবে। এ ওটা বলছে, ও ওটা বলছে, বা আমি বলছি, ধরুন আমার কথাও শুনবেন না, বিশ্বাস করবেন না। আমার প্রশ্ন হচ্ছে আপনি প্রশ্ন করতে শিখুন। আমার বলার অর্থ আপনি প্রশ্ন করতে শিখুন। কে কি বলেছে, ও বলেছে, সে বলেছে, বা আমি বলেছি, দিস ক্যানট বি ইয়োর সোর্স অফ ট্রুথ। আমার কথার ভিত্তিতে এবার আপনি নিজে ভাবুন, এবার নিজে প্রশ্নটা করতে শুরু করুন যে একে কেন নেওয়া হচ্ছে, ওকে কেন নেওয়া হচ্ছে, আমার কি ওই প্রয়োজনটা মিটেছে? আমার কাছে একটা সীমিত অর্থ আছে, সেই অর্থটাকে তো আমাকে স্মার্টলি ইউটিলাইজ করতে হবে। যেন তেন প্রকারণে ব্যবহার করলে চলবে না। আপনার কাছে ধরুন ফ্রিজ ভর্তি মাংস কেনা আছে, আপনার কাছে তেল নেই, আপনি বাজারে গেলেন, দেখলেন আর একটা মাংস সস্তায় পাওয়া যায়, আপনি মাংস নিয়ে চলে এলেন, তেল আনলেন না। তো এইভাবে করলে হবে না, আপনাকে একটু ব্যালেন্সড হইতে ভাবতে হবে। এবং সম্ভব আপনাকে এটাও ভাবতে হবে, আপনি মিডিওক্রার কিছু প্লেয়ার নেবেন কেন? আপনার টিমে যারা ধরুন স্থানীয় প্লেয়ার আছে, মহিতোষ, তন্ময়, শ্যামল বেসরা, এরা ওই কাজটা করে দেবে। এদের অভিজ্ঞতা কম হলেও এদেরকে যদি আপনি সাপোর্ট করেন, এরা ওই কাজটা করে দেবে। আর একটা যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে ওই বিলাসিতা চলবে না যে 6 মাসের কোচ।
12 মাসের জন্য কোচিং চাই। আমি জানি না, আপনারা তো কেউ ভারতে কাজ করেন, কেউ দেশের বাইরে কাজ করেন। আমি একাধিক দেশে কাজ করেছি, কোথাও আমি এতটা বিলাসিতা পাইনি যে 6 মাসের ছুটি, সুযোগ হলেই ছুটি। সবার একটা নির্দিষ্ট ছুটি থাকে, ধরুন 4 সপ্তাহ কি 5 সপ্তাহ, ম্যাক্সিমাম 6 সপ্তাহ। কিছু কিছু ইউরোপের দেশ আছে যেখানে 6 সপ্তাহ ছুটি পাওয়া যায়, আপ টু 6 উইকস। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে 4 উইকস কি 3 উইকস। তো সেটার মধ্যে আপনাকে ম্যানেজ করতে হয়। আপনার ফ্যামিলি আছে, কোচের ফ্যামিলি আছে, আমাদের ফ্যামিলি নেই। মানে আমরা যারা ধরুন কেউ ইউএসএতে থাকি, কেউ ইউরোপে থাকি, আমাদের কি মানে ইন্ডিয়াতে কেউ নেই, যেতে হয় না? তা আমাকে তো ছুটিগুলো ম্যানেজ করেই যেতে হয়। আপনি কোন হনু কোচকে নিয়ে এসছেন যাকে এতটা আপনাকে ফ্লেক্সিবিলিটি দিতে হবে যে কথায় কথায় সে বাড়ি চলে যাবে? এই যে আপনার এই মুহূর্তে যে একটা গোলকিপার রয়েছে গৌরব সাউ, সেটার মধ্যে প্রতিভা আছে, মোটামুটি ঠিকঠাক করে তৈরি করলে ও আপনার কিন্তু থার্ড গোলি হিসেবে কাজ করতেই পারে আইএসএলে, এবং অদূর ভবিষ্যতেও হয়তো সেকেন্ড গোলি, তারপর ফার্স্ট গোলি হতেই পারে। কিন্তু একটা প্রসেসের মধ্যে যে যেতে হবে, মানে নিজে নিজে কিছু হয় না, মানে ওপরওয়ালার গ্যারান্টি হয়ে যায় ব্যাপারটা। সচেতনভাবে আপনাকে কিন্তু কাজ করে যেতে হবে, কোচিং করতে হবে। তো এই এখন ধরুন আরএফডিএল এর ম্যাচ চলছে, জুনিয়র ছেলে শ্যামল খেলছে, সায়ন খেলছে, তো কোচরা কোথায়? কোচরা নেই কেন এই মুহূর্তে কলকাতায়, যারা এই ছেলেগুলোকে গ্রুম করতে পারে? পরে সে কান্নাকাটি শুরু করে যে টাইম পাইনি, এই পাইনি, সেই পাইনি, ঘন ঘন ম্যাচ। তো এইগুলোই তো একটা টাইম। এই যে টাইমটা ইউটিলাইজ করছে না কেন? তারা স্পেনে বসে আছে কেন? আর এমন কিছু হাতি গোড়া কোচ তো আনা হয়নি। গোলকিপার কোচটা তাও একটু অভিজ্ঞতা আছে, আপনার যে হেড কোচ কুয়াদ্রাত, তা না আছে ডেভেলপমেন্টে অভিজ্ঞতা, না আছে হেড কোচ হিসেবে সিনিয়র টিমে অভিজ্ঞতা। ভারতের বাইরে কেউ তাকে দায়িত্ব দেয়নি, একদিনের জন্য দায়িত্ব দেয়নি। আপনি নিয়ে এসেছেন ওরকম একটা কোচকে, তার মধ্যে কোনো অ্যাটিটিউডও নেই যে একটা শিখবে। তো কী করণীয় বলুন তাহলে ম্যানেজমেন্টকে, যে একটা ট্রেনার নিয়ে আসছে, টেকনিক্যাল ট্রেনার, যেখান থেকেই হোক, দেশের মধ্যে হোক, দেশের বাইরে থেকে হোক, যে সেই ছেলেগুলোকে 12 মাস ট্রেনিং দেবে। আপনার মৈতোষ তন্ময় এদেরকে ট্রেনিং দিন না, তাহলে ওইসব প্রিন্সটন রেবেলো ফেবেলো টাইপ ওইসব মাঝারি প্ল্যান নিতে হয় না। আপনি তাহলে বাজেটটা ঠিকঠাক ইউটিলাইজ করতে পারেন, অন্তত একটা কি দুটো ন্যাশনাল টিমের অ্যাক্টিভ প্লেয়ার নিতে পারেন, ওই এক্স প্লেয়ার নয়, একটা দুটো ন্যাশনাল টিমের অ্যাক্টিভ প্লেয়ার, পারফর্মিং প্লেয়ার, এবং 6টা ভালো বিদেশি নিতে পারেন। ওইগুলো করুন, দেখবেন আপনি আপনার পারফরমেন্সে উন্নতি ঘটবে। ওই 6-4 ওইগুলো ভাববেন না, আপনি বেসিক্স কাজগুলো ঠিকঠাক করুন। আপনি যখন পরীক্ষার জন্য প্রস্তুতি নেন, আপনি নিশ্চয়ই পড়াশোনাটা ভালো করে করেন। আপনার যে রেজাল্ট বা মার্কস আসে, দ্যাটস অ্যান আউটকাম অফ দ্য প্রসেস দ্যাট ইউ ডু। আপনি স্কোয়াড ঠিকঠাক করে বানান, ঠিকঠাক কোচিং করুন, দেখবেন রেজাল্ট আপনা আপনি হবে। আপনি খালি আইএসএল জয়ী কোচকে আনবো আর আইএসএল জিতে যাবো, এটা হয় না। আপনার সমস্যা আপনার। কুয়াদ্রার যখন বিএফসিতে কোচিং করেছে তখন একটা অন্য পরিস্থিতি ছিল, কনটেক্সটটা অন্য ছিল, একটা সেট স্কোয়াড ছিল। আপনার ইস্ট বেঙ্গলে কিন্তু একটা সমস্যা ছিল, একটা স্কোয়াড ছিল না, একটা শূন্য থেকে একটা স্কোয়াড তৈরি করতে হতো। তো আপনার কোচের এমন একটা স্কিল সেট লাগতো যে তার মধ্যে যাতে প্লেয়ার তৈরির একটা অভিজ্ঞতা থাকে, সেটাকে টোটালি ইগনোর করে গেল। তো এই ম্যানেজমেন্টকে কিন্তু একটু অ্যানালিটিক্যালি ভাবতে হবে, ভাবনা করা অভ্যাস করতে হবে, এবং সেইটা কিন্তু সমর্থকদের বারবার বলে বলে করাতে হবে। এমন নয় যে নিতু ভাবতে পারে না, বাকিরা ভাবতে পারে। আপনার সমস্যা হচ্ছে কেউই ভাবতে পারে না। তো এদেরকে বলে বলে বাধ্য করতে হবে এরা যাতে ভাবনা শুরু করে, ভাবতে শুরু করে। সকলে ভালো থাকবেন।